হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে সেশনটা নিয়ে কাজ করব সেটা হলো কোম্পানি অ্যাক্ট 1994 এর সেকশন 181, যেখানে বলা হয়েছে যে ম্যান্ডেটরি বুক অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হবে এবং এইটা যদি কোনোভাবে না করা যায় তাহলে কী ধরনের পেনাল্টি হতে পারে নন কমপ্লায়েন্সের ক্ষেত্রে, সেটা নিয়ে মূলত আজকে আমরা ডিসকাস করব। তো চলুন আমরা জেনে নিই যে আলটিমেটলি সেকশন 121 যেটা হলো ম্যান্ডেটরি বুকস অ্যাকাউন্টসটা কীভাবে অ্যালটমেন্ট আমরা করতে পারি, সে কী রিকোয়ারমেন্টগুলো কী। প্রপার বুকস অফ অ্যাকাউন্টসটা মেনটেন করতে হবে, তার মধ্যে 4টা মেইন এলিমেন্ট আছে। সে ফর এক্সাম্পল যে অল ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ট্রানজ্যাকশন হ্যাজ বি রেকর্ডেড। সে মানে আমরা যদি আরও এক্সাম্পলতে ডিটেল করি এভাবে, যে আপনার যেটা সেল হচ্ছে, সেলের যে রেভিনিউ হচ্ছে সেটা ডিপোজিট ইন ব্যাঙ্ক হচ্ছে, তাহলে এই ব্যাংকের যে ট্রানজ্যাকশনগুলো সেটা অবশ্যই আপনাকে রেকর্ড করতে হবে। এবং আপনি যে ডিফারেন্ট একেলে যে সাপ্লায়ারদেরগুলো পেমেন্ট করতেছেন, সেই সাপ্লায়ারদের পেমেন্টের যে রেকর্ডগুলো সেগুলো কিন্তু আপনাকে বুকস অফ অ্যাকাউন্টসে মেনটেন করতে হবে। সেকেন্ড, দ্য পারচেস অ্যান্ড সেল অফ গুডস। সো আপনি একটা ম্যানুফ্যাকচার করার জন্য যে প্রোডাক্ট র ম্যাটেরিয়ালগুলো পারচেস করতেছেন সেটা অবশ্যই আপনাকে বুকস অফ অ্যাকাউন্টসে রেকর্ডেড হতে হবে। এবং আপনি যে ফিনিশ প্রোডাক্টগুলো সেল করতেছেন অথবা আপনি সার্ভিস সেল করতেছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার সেলস অফ গুড অর সেলস অফ সার্ভিসগুলো অবশ্যই বুকস অফ অ্যাকাউন্টসে রেকর্ডেড হতে হবে। আর এবার এটা যদি ম্যানুয়াল করতে চান তাহলে ম্যানুয়ালি করতে পারেন, অথবা সফটওয়্যারের মাধ্যমে করতে চান সেটাও করতে পারেন। আচ্ছা, তারপরে যে অংশটুকু সেটা হলো অ্যাসেট এবং লায়াবিলিটিস। অর্থাৎ আপনি কোনো কারণবশত যদি অ্যাসেট প্রকিউর করেন, সে ফর ফ্যাক্টরি ইকুইপমেন্ট কিনছেন, তাহলে এইটা আপনাকে অ্যাসেট হিসেবে অবশ্যই লিপিবদ্ধ করতে হবে বা এই ট্রানজ্যাকশনগুলো রেকর্ডেড হতে হবে। আবার আপনি কোনো কারণবশত ব্যাংকে থেকে লোন নিয়েছেন বা লোন জাতীয় লায়াবিলিটিস ক্রিয়েট হয়েছে, তাহলে এই লায়াবিলিটিসগুলো আপনাকে রেকর্ডে দিতে হবে। এবং ফোর্থ যেটা, ওভারহেড কস্ট ইন দ্য প্রোডাকশন অফ রিলেটেড কোম্পানি। এটা সর্বক্ষেত্রে নাও হতে পারে, বাট সে ফর এক্সাম্পল যে আপনি যখন ম্যানুফ্যাকচারিং করবেন, সে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে কিছু ওভারহেড কস্ট অ্যালোটেড হয়। সে ফর এক্সাম্পল র ম্যাটেরিয়ালসের, লেবারের, প্যাকেজিংয়ের, যেটা আমরা বলি মূলত ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এই জাতীয় খরচগুলো মূলত আপনাকে অবশ্যই লিপিবদ্ধ করতে হবে। তাহলে আমি যদি একবারে ক্লিয়ার ডিফাইন করি এবং ইনফরমেটিভ দিই যে বুকস অফ অ্যাকাউন্টসটা শুধুমাত্র কিপিং করলে হবে না, এটা মাস্ট বি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউয়ের মাধ্যমে মেনটেন করতে হবে। এবং ফাইন্যান্সিয়াল যে ভ্যালুগুলো সেটার ওয়াল ট্রানজ্যাকশানগুলো অবশ্যই ডিটেল সহকারে আপনাকে রাখতে হবে। সে ফর এক্সাম্পল আপনার লেজারে আপনি কোনো কারণবশত 1 লক্ষ টাকার একটা কস্ট শো করছেন, বা এই কস্টটা কিসের কারণে হয়েছে, কিভাবে হয়েছে, সেটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। যেমন ধরুন আপনি কোনো কারণবশত 1000 মিটার ফেব্রিক্স কিনছেন, এবং এই ফেব্রিক্সের ন্যারেশনটা কাকে আমি পেমেন্ট করছি। সে ফর এক্সাম্পল আমি এবিসিডি কোম্পানিকে পেমেন্ট করছি, তাহলে এবিসিডিকে যখন আমি পেমেন্ট করব তখন ওই ন্যারেশনে আমরা এগুলো মেনশন করব। দ্যাট ইজ মিন আপনাকে ডিটেল ডাউন করতে হবে, এই সেকশনে এইভাবে বলা আছে। তো এবার যাই আমরা বুকস অফ অ্যাকাউন্টসের যে লোকেশনটা আমি কোথায় মেনটেন করব, কোথায় কিপিং করব। অবশ্যই কোম্পানি রেজিস্টার অফিসে, এবং ওই কোম্পানি রেজিস্টার অফিসে আপনি এমনভাবে রাখতে হবে যেন অল টাইম যারা ডাইরেক্টর আছে এটা অল টাইম যেন অ্যাক্সেস করতে পারে। তবে যদি কোনো ক্ষেত্রে আমাকে প্রয়োজন পড়ে যে আমি রেজিস্টার অফিস থেকে অন্য লোকেশনে নিয়ে যাব, তাহলে ম্যাক্সিমাম আপনি 6 মাসের বেশি রাখতে পারবেন না, এবং উইথ এ নোটিস টু দ্য এক্সাক্ট অ্যাড্রেস থ্রু রেস্ট অফ জয়েন্ট স্টক। দ্যাট ইজ মিন আপনি রেস্ট অফ জয়েন্ট স্টককে 7 দিনের মধ্যে ইনফর্ম করতে হবে এক্সাক্ট অ্যাড্রেসটা দিয়ে। তারপরে আমরা যদি ব্রাঞ্চ অফিসেও কোনোভাবে ওই মেনটেন করি, সেই ক্ষেত্রে আমরা রেকর্ডগুলো দেওয়ার ট্রানজ্যাকশনগুলো আমার ওই ব্রাঞ্চ অফিসে ট্রানজ্যাকশন করব, বা 3 মাস পর পর আমাকে অ্যাটলিস্ট 3 মাস পর পর অল ট্রানজ্যাকশনের সামারিগুলো আমাকে রেজিস্টার অফিসে পাঠানোর প্রয়োজন আছে, বাধ্যবাধকতা আছে। তারপরে কোম্পানি যে মাস্ট বি যে ভাউচারগুলো কিপ করবে বা রিলেটেড বুকগুলো কিপ করবে, অবশ্যই এটা লেন যেন 12 ইয়ারের মতো অবশ্যই আপনাকে এটা কিপ করতে হবে অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট। অ্যান্ড যদি কোনো কারণবশত কোম্পানি রেজিস্ট্রেশন হয় তারপরের মানে তার কম বছরের মধ্যে, তাহলে ওই কম বছর থেকেই আলটিমেটলি আপনাকে কিপ করতে হবে। সে ফর এক্সাম্পল আপনার কোম্পানি সামহাও 2018 সালে রেজিস্টার, তাহলে আপনি এখন 2025 পরে, তাহলে 2018 সাল থেকে 2025 পর্যন্ত মেনটেন করবেন, এটা বাধ্যবাধকতা রয়েছে। ইন কেস যদি কোনো কারণবশত বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে আমরা ব্যর্থ হই, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে ঘটনা করতে পারে যে
যে যিনি রেসপন্সিবল পারসন সেই ফেলোরিটি নন কমপ্লায়েন্সের জন্য 6 মাস পর্যন্ত ইমপ্রিজনমেন্ট হতে পারে, অথবা 5,000 টাকা ফাইন হতে পারে, অথবা দুটোই হতে পারে। তাহলে এই ক্ষেত্রে রেসপন্সিবল পারসনটা কে হতে পারে? রেসপন্সিবল পারসনটা হতে পারে ম্যানেজিং এজেন্ট, ম্যানেজিং ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর, জেনারেল ম্যানেজার অথবা ম্যানেজার এবং আদার অফিসার্স। তারপরে আমরা একটু এইবার প্রো ফার্মের সার্ভিসগুলো নিয়ে কথা বলবো। আমরা সাধারণত কোম্পানি ফরমেশন ও রেজিস্ট্রেশনের কাজগুলো করে থাকি, সেটা হতে পারে বিজনেস, এনজিও, ট্রাস্ট এবং তারপরে ট্যাক্স প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা কাজগুলো করে থাকি। ভ্যাটের সাপোর্টগুলো আমরা দিয়ে থাকি। ট্যাক্স লিটিগেশনের ক্ষেত্রেও আমরা কাজগুলো করে থাকি। ট্রেডমার্ক এবং কপিরাইট যেটা আইপি রেজিস্ট্রেশন সেটাও আমরা করে থাকি। বিভিন্ন ধরনের লাইসেন্সিং বা রেগুলেটরি অ্যাপ্রুভালগুলো করে থাকি, লাইক দ্যাট ট্রেড লাইসেন্স, বিডা, বিএসটিআই, ইআইআরসি, ইআরসি অ্যাপ্রুভাল এবং ইন্ডাস্ট্রি স্পেসিফিক লাইসেন্সগুলো করে থাকি। ফাইন্যান্সিয়াল এবং বিজনেস ডকুমেন্টেশনের ক্ষেত্রেও কাজগুলো থাকি। লোন প্রপোজাল বা দেখা গেলো অডিট সাপোর্ট বা দেখা গেলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের ক্ষেত্রেও আমরা কাজগুলো করে থাকি। আবার বিজনেস স্কেল আপ এক্সপানশনের ক্ষেত্রেও কাজগুলো থাকি। গ্রোথ স্ট্র্যাটেজি, মার্কেট এন্ট্রি, অপারেশন এফিসিয়েন্সি নিয়েও আমরা কাজ করে থাকি। বিজনেস অটোমেশন এবং ডিজিটাল ট্রান্সফরমেশন, ক্লাউড বেসড অ্যাকাউন্টিং, ইআরপিআই ড্রিভেন প্রসেস অটোমেশন নিয়েও আমরা কাজ করে থাকি। সো আমি বলবো যে যদি সামারি করি এভাবে, যে কোম্পানি অ্যাক্ট 181 সেটা মেনটেন কীভাবে, আমরা বুকস অফ অ্যাকাউন্টস কীভাবে মেনটেন করব এবং না করার ফলে কী কী পেনাল্টি হতে পারে সেটা নিয়ে আমরা মূলত ডিসকাশন করলাম। তারপরে আমি সামাপ যদি করি যে অবশ্যই ট্রানজ্যাকশনগুলো অল ট্রানজ্যাকশন রেকর্ড হবে এবং অবশ্যই প্রোডাক্টের পারচেস এবং সেলের ক্ষেত্রে এগুলো রেকর্ড হতে হবে, অ্যাসেট লাইবিলিটির ক্ষেত্রে রেকর্ড হতে হবে এবং প্রোডাকশন অপারেশন কস্ট যদি থাকে তাহলে সেগুলো রেকর্ড করব এবং রেজিস্টার অফিসে আমরা এটা কিপ আপ করব। ব্রাঞ্চ অফিসের রিপোর্টগুলো অবশ্যই 3 মাস অন্তর আমরা সেন্ড করব রেজিস্টার অফিসে। এবং ইনকেস আমরা অল কাইন্ড অফ ভাউচারগুলোও 12 ইয়ার পর্যন্ত মেনটেন করব। ইনকেস আমরা যদি নন কমপ্লায়েন্স হয় তাহলে সেই ক্ষেত্রে 6 মাসের ইমপ্রিজনমেন্ট বা জেল হতে পারে, উইথ 5,000 টাকাও জরিমানাও হতে পারে। সো রেসপন্সিবিলিটি ছিলেন এমডি, ইডি, জিএম বা ম্যানেজার্স এবং ম্যানেজার এজেন্ট অফ ডাইরেক্টর এক্সক্লুডেড, মানে যদি তারা এর মধ্যে পড়বে না, অডিটর, ব্যাংকার্স, লিগ্যাল অ্যাডভাইজার। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার দিবেন এবং আপনাদের যদি কোনো প্রকারের সার্ভিসের দরকার হয় সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে।